নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প অলোক সরকারের লেখা সঙ্গী। আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। অরিন্দম বলল, চলো একটু চা খানায় বসা যাক। অরিন্দমের সঙ্গে অনেক দিন পরে দেখা, বলতে গেলে স্কুল ছাড়ার পর আর ওর সঙ্গে দেখাই হয়নি। কখনো দেখা হয়েছে ট্রামে বাসে, রাস্তার মোড়ে 2-1 মিনিট কথাবার্তা, কেমন আছো, ভালো আছি ইত্যাদি। পরে দুজনে দুদিকে চলে গিয়েছি। অথচ স্কুলে অরিন্দম ছিল আমার সবচাইতে কাছের বন্ধু। ছুটির দিনেও ওর সঙ্গে একবার দেখা না হলে মন খারাপ হয়ে যেত। স্কুল ছাড়ার পর সব কেমন এলোমেলো হয়ে গেল। হাতে সময় ছিল, আর তাছাড়া এই 10 মিনিট একসঙ্গে হাঁটার ফাঁকেই অরিন্দম জানিয়ে দিয়েছিল ও নাকি আজকাল হাতের রেখা দেখে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু নিখুঁতভাবে বলে দিতে পারে। এই সেদিন এক ভদ্রলোকের হাত দেখে বলল তিনি যেন জলের থেকে একটু দূরে দূরে থাকেন। সামনের 7 দিন তার একটা মস্ত জল ফাঁড়া আছে। ভদ্রলোক জানালেন তাকে নৌকো করে যাওয়া আসা করতে হয় না, আর কলকাতায় যখন থাকেন তখন পুকুরে টুকুরে ডুবে মরারও ভয় নেই। অরিন্দম আর কিছু বলেনি। কিন্তু 7 দিনের মধ্যেই কলকাতায় তুমুল বৃষ্টি হলো। অলি গলি থেকে বড় বড় চওড়া ট্রাম বাসের রাস্তা পর্যন্ত 1 হাঁটু জলে ভর্তি। ভদ্রলোক আপিস থেকে বাড়ি ফিরছেন, জলের মধ্যেই প্যান্ট গুটিয়ে নিয়ে হাঁটছেন। তাছাড়া আর তো কোনো উপায়ও ছিল না। রাস্তায় এক জায়গায় পথের উঁচু নিচু ঠিক করতে না পেরে পড়ে গেলেন জলের মধ্যে। উঠেও পড়লেন বটে তাড়াতাড়ি, কিন্তু তার থেকেই মস্ত অসুখ। 7 দিনের মধ্যে সব শেষ। হাতে রেখা টেকা দেখে সত্যি কিছু বলা যায় কি না তা না জানলেও আর সবার মতো হাত দেখানোর সুযোগ মিললে আমারও হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছে করে। অরিন্দমের সঙ্গে চায়ের দোকানে যে ঢুকলাম, তার পিছনে হাতে সময় থাকা ছাড়াও হাত দেখানোর লোভটাও মস্ত কাজ করল। তখন ঠিক বিকেল হয়নি, চায়ের দোকান সবে খুলেছে। রেস্টুরেন্টের বেয়ারা সবগুলো টেবিল চেয়ার তখনও গুছিয়ে উঠতে পারেনি। লোকজন একেবারে নেই। অরিন্দম এক কোণে একটা চেয়ারে বসে আমাকে তার পাশের চেয়ারে বসার ইঙ্গিত করল। অরিন্দম কেন আমাকে তার পাশের চেয়ারে বসতে বলল তা আমি বুঝতে পারলুম। আমি ওকে আমার হাত দেখার কথা বলেছিলাম, ও এখন আমার হাত দেখতে চায়। পাশাপাশি বসলেই হাত দেখার বেশি সুবিধে। কিন্তু আমি একটু ইতস্তত করে ওর সামনের চেয়ারে বসলুম। অরিন্দম একটু অবাক হলো, যতটা অবাক হলো তার চাইতে বেশি আহত। মুখে কিছু বলল না। ও মুখে কিছু না বললেও আমি মনে মনে নিজের ব্যবহারের জন্য লজ্জিত হলুম। এই রকম যে কতবার ঘটেছে, কতবার এরকম অভদ্রতা করেছি, কত বন্ধুকে আহত করেছি। চা এলো। অরিন্দম আর তেমন করে কথা বলছে না। ও এতক্ষণ অনর্গল কথা বলছিল, এখন আমার প্রশ্নের 2-1 ছোটোখাটো উত্তর দিচ্ছে শুধু। আমার হাত দেখার ওর আর কোনো উৎসাহ নেই। শেষটায় আমিই বললুম, তুমি অবাক হয়ে গেছো না অরিন্দম? অরিন্দম কথা ঢাকবার জন্য বলল, কেন? রেস্টুরেন্টে আমার সামনে চেয়ার খালি রেখে আমি কখনো বসি না। তোমার পাশাপাশি বসলে আমার সামনের চেয়ার খালি থাকতো। অরিন্দম অবাক হয়ে বলল, কিছু বুঝতে পারছি না। না পারারই কথা। একটু থেমে আমি আবার বললুম, মাঝে মাঝে ইচ্ছে করে একবার পরীক্ষা করে দেখতে আমার সেই সঙ্গী, নির্জন দিনের সঙ্গী, আমার সঙ্গে কথা বলার আগ্রহ এখনও তার আছে কি না। অরিন্দম একটু বিরক্ত হয়ে বলল, তুমি যদি কিছু বলতে চাও স্পষ্ট করে বলো বিকাশ, হেয়ালি ভালো লাগে না।
তুমি শুনবে? কেন শুনবো না? কোনো দিন কারোকে বলিনি, ভেবেছি বলাটা হয়তো সে পছন্দ করবে না, কিন্তু আজ এত বছর পরে হয়তো আমার কথা তার আর মনে নেই। এখন বোধহয় বলা যেতে পারে। অরিন্দম আরও 2 কাপ চায়ের কথা বলল। আমি আমার কথা বলতে শুরু করলুম। স্কুল ছাড়ার পর স্কুলের পুরনো বন্ধুরা কোথায় কোন দিকে চলে গেল। কেউ ভর্তি হলো বড় কলেজে, কেউ পড়তে গেল বিজ্ঞান, কেউ বাণিজ্য। আমি আমার বাড়ির কাছাকাছি আশুতোষ কলেজে ঢুকলুম। ক্লাসে আমার পরিচিত কেউ নেই, স্কুলের বন্ধুরা কেউই নেই। আমার খুব একা একা লাগতো। সবচাইতে কষ্ট হতো বিকেলবেলায়। কলেজ থেকে ফিরে এসে করবার কিছুই নেই, অথচ বিকেলবেলায় বাড়িতে বসে থাকাও যায় না। পুরনো বন্ধুরা কেউ নেই, নতুন বন্ধু পেতেও সময় লাগে। আমি একা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতুম, কিন্তু কতক্ষণ আর রাস্তায় এলোমেলো ঘুরে বেড়ানো যায়? পার্কে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখা যায়। সেই বিকেলগুলো আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। সেই বয়সে তুমি বুঝতেই পারো, নানা বিষয়ে কৌতূহল জেগে ওঠে, নানা বিষয় জানতে ইচ্ছে হয়। তখন রোজই নতুন নতুন জানা আর নিজের ওপর গভীর আস্থায় নিজেকে মস্ত পণ্ডিত বলে ভাবা। তখন সঙ্গীর দরকার একান্ত, যার কাছে বিদ্যে জাহির করা যায়, তাকে তর্কে পরাস্ত করে একটা উঁচু দরের আত্মপ্রসাদ লাভ করা যায়, যার সঙ্গে ভাবনা বিনিময় করে নিজেকে তৈরি করে নেওয়া যায় ভেতরে ভেতরে। আমার অনুরাগের বিষয়টা ছিল সাহিত্য, কিন্তু কার সঙ্গে কথা বলবো, কাকে বুঝিয়ে দেব কবিতা কাকে বলে আর কাকে বলে না। কলেজের বন্ধুদের সঙ্গে আলাপ জমে ওঠেনি। সারাদিন চুপচাপ কাটে, আর বিকেলবেলায় বড় বেশি তীব্র হয়ে ওঠে আমার নিঃসঙ্গতা। শেষটায় চায়ের দোকানের আশ্রয় নিলুম। চায়ের দোকানে বেশ সময় কাটে। 1 কাপ চা নিয়েই আধ ঘন্টা 1 ঘন্টা বসা যায়। শোনা যায় আশপাশের টেবিলের আলাপ আলোচনা, গাল গল্প। বিকেল কাটানোর পক্ষে মন্দ নয় চায়ের দোকান, কিন্তু অনেক দোকানে বেশি ভিড়, সেখানে মিনিট 15-র বেশি বসাই যায় না। আমি খুঁজে পেতে হাজরা রোডে একটা কম ভিড়ের চায়ের দোকান বের করলুম। বিকেলবেলায় আমি চলে যেতুম সেই চায়ের দোকানে, ঘণ্টাখানেক বসতুম, তারপর এলোমেলো খানিকটা ঘুরে বাড়ি ফিরে আসতুম। চায়ের দোকানে জানালার পাশে চেয়ারটা আমার বাঁধা ছিল। জানালা দিয়ে দেখতুম পথের মানুষজন, গাড়ি, সাইকেল, আর শুনতুম আমার টেবিলের আশপাশের টেবিলে নানা বয়সের, নানা ধরনের লোকেদের পৃথিবীর প্রায় সব বিষয় নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। সেই সব আলোচনা আমার তেমন ভালো লাগতো না, তবু সময় কাটানোর জন্য সেদিকেই মন দিতুম। ওরা কেউ সাহিত্য বোঝে না, সাহিত্যের কোনো খোঁজ খবর রাখে না। ওদের সঙ্গে কখনো 2-1টা কথা বলে আমি এক কোণে জানালার ধারে চেয়ারে বসে হয় রাস্তা দেখতুম, না হয় সদ্য কেনা কোনো ম্যাগাজিনের ভেতরে ডুবে যেতুম। চায়ের দোকানে যারা আমার পরিচিত, তারা কখনো আমার হাতের ম্যাগাজিনের খোলা পাতা উঁকি দিয়ে দেখত, কখনো বা হাতে নিয়ে কবিতা বিষয়ে 2-1টা ব্যঙ্গ মেশানো সরস মন্তব্য করে আবার ফিরিয়ে দিত। আমি তাতে রাগ করতুম না। ওদের কথার উত্তর না দিয়ে কেবল মৃদু মৃদু হাসতুম। সবার সঙ্গে কি সাহিত্য আলোচনা করা যায়? রাগ না করলেও মনে মনে কিন্তু আমি একটা কষ্ট পেতুম, আমার মনের কথাগুলো বলতে না পারার কষ্ট। যদি সঙ্গী থাকতো আমার একজন, কথা বলা যায় এমন সঙ্গী। সেই চায়ের দোকানে 1 কাপ চায়ের দাম ছিল 1 আনা। তখন নয়া পয়সা অর্থাৎ আজকের দিনের হিসেবের পয়সা চালু হয়নি। প্রথম আমি রোজকার দাম রোজই মিটিয়ে দিতুম।
পরে দোকানের মালিকের সঙ্গে চেনাশোনা হতে ঠিক হলো সারা মাসে চায়ের দাম আমি মাসের শেষে একেবারে মিটিয়ে দেব। এটা আমার পক্ষে সুবিধের ছিল। মালিকেরও কোনো আপত্তি ছিল না। 16 আনা 1 টাকা প্রতি মাসের শেষে আমাকে 2 টাকা দিতে হতো। সারা মাসে বাড়তি চা আমি কাপ 2-1 বেশি খেতুম না। এই রকমই চলছিল। আমার বিকেলগুলো একরকমভাবে কেটে যাচ্ছিল, খুব ভালোও না খুব মন্দও না। কিন্তু সেবার মাসের শেষে দাম মেটাতে গিয়ে একটা ঘটনা ঘটল। আমি যেমন দেওয়ার কথা দোকানের মালিককে 2 টাকা দিতে গেলুম, আর তিনি অল্প হেসে বললেন 4 টাকা। আমি অবাক হলুম। বললুম 2 টাকাই তো হবার কথা। এ মাসে 1 কাপের বেশি চা আমি মাত্র 2 দিন খেয়েছি। মালিক বললেন, ঠিকই, কিন্তু আপনার বন্ধু, তিনিও তো রোজই আপনার সঙ্গেই চা খেয়েছেন। বন্ধু? বন্ধু আবার আমার কে? আমি প্রতিবাদ করতে গেলুম, কিন্তু দেখি দোকানের আর সবাই হাসছে। তারা সবাই আমার পরিচিত, একই দোকানে বসে অনেক দিন চা খাচ্ছি, কেউ আমার শত্রু নয়। তাদের একজন তো বলেই উঠল, আপনার সামনের চেয়ারে বসে চা খান, আজও খেয়েছেন, এই তো এইমাত্র উঠে গেলেন। আমার সঙ্গে মজা করার অথবা আমাকে জব্দ করার কোনো কারণই এদের থাকতে পারে না। আমি বুঝলুম কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আর কথা বাড়ালুম না। মালিকের হাতে পুরো 4 টাকা দিয়ে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে পড়লুম। বাড়ি ফিরতে ফিরতে আমার মনে হলো হয়তো কোনো অসৎ লোক আমার বন্ধু সেজে আমার নামে চা খেয়ে যায়। আমি ঠিক করলুম এবার থেকে খুব কড়া নজর রাখতে হবে। কে আমার সামনের চেয়ারে বসে আমার বন্ধু সেজে আমার নামে চা খেয়ে যায়, লক্ষ্য করতে হবে। সারা মাস খুবই সতর্ক থাকলুম। আমার সামনের চেয়ারে কেউ বসলই না। আমার পাশের চেয়ারে যারা বসলো তারা দাম মিটিয়ে দিতেই চলে গেল। আমি ভাবলুম লোকটা হয়তো সব জানাজানি হয়ে গেছে বুঝে ভয়ে আর আসছেই না। একরকম ভালোই হলো। আমার 2 টাকা লোকসান হলো বটে, কিন্তু আর হবে না। কিন্তু সেই মাসের শেষেও সেই একই ঘটনা। মালিক আমার কাছে 4 টাকা চাইলেন। আমি জোর দিয়ে বললুম কেউ আমার সঙ্গে চা খায়নি। আমার সামনের চেয়ার সারা মাস আগাগোড়া খালিই ছিল। দোকানের মধ্যে অনেকেই আমার পরিচিত। তাদের একজন কিন্তু বলে উঠল, সে কি, আপনার সামনের চেয়ারে বসে তিনি রোজ চা খান, আপনার সঙ্গে কত গল্প করেন, হাসি ঠাট্টা মশকরা করেন। এই তো আজই এতক্ষণ গল্প করে এইমাত্র চলে গেলেন। আরেকজন বলল, আপনার সঙ্গে সাহিত্য আলোচনা করেন, আপনিও তার সঙ্গে তর্কে মেতে ওঠেন। এরা সবাই আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে নেমেছে, ডাহা মিথ্যে বলছে। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। কিন্তু এতগুলো লোকের অভদ্রতার বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না, পারার ইচ্ছেও আমার নেই। আমি আরও 2 টাকা মালিকের হাতে দিয়ে কোনো দিকে না তাকিয়ে দোকান থেকে বেরিয়ে এলুম। আর এ দোকানে নয়, কালই অন্য দোকানের খোঁজ করতে হবে। পরের দিন ঘুরতে ঘুরতে আর একটা চায়ের দোকানের সামনে এলুম। এই দোকানে চায়ের দাম একটু বেশি, 6 পয়সা, অর্থাৎ তখনকার দিনের 1.5 আনা। দোকানটাও আগের চাইতে অনেক বড়, সাজানো গোছানো। আমি দোকানে ঢুকেই জানালার পাশে একটা চেয়ার পেয়ে গেলুম। এই দোকানে ভিড়ও অনেক বেশি। চা আনতে বলার পরেই আমি বুঝতে পারলুম এখানে বেশিক্ষণ বসা যাবে না। 1 ঘন্টা 8 ঘন্টা তো নয়ই, 15 মিনিটও নয়। এই দোকান আমার চলবে না। আমার সময় কাটানো নিয়ে কথা, সময় কাটানোর মতো অনেকক্ষণ বসার মতো একটা দোকান খুঁজে বার করতে হবে। ভিড় ক্রমশই বাড়ছে। অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি দেখলুম আর বসা সম্ভব নয়। আমার চাও ফুরিয়ে গেছে। মাত্র 10 মিনিট বসেছি, এর মধ্যেই উঠতে হবে। আমি উঠে দাঁড়ালুম। আস্তে আস্তে কাউন্টারে গিয়ে টেবিলের ওপর 6 পয়সা রাখলুম। যে আমাকে চা দিয়েছিল কাউন্টারের লোকটি তার দিকে তাকালো। সে বলল, 3 আনা। 3 আনা?
আমি কাঁপা গলায় বললুম, কিন্তু আমি তো 1 কাপ চাই নিয়েছি। আপনার বন্ধু, যিনি আপনার সঙ্গেই চা খেলেন, গল্প করলেন, তারপর দাম না দিয়ে চলে গেলেন, তার চায়ের দাম? আমার সমস্ত শরীর তখন কাঁপছে। আমি কোনো মতে 3 আনা বার করে টেবিলের ওপর রাখলুম। রেস্টুরেন্ট থেকে বেরোতে যাব, হঠাৎ আমার মনে পড়ল এত ভিড়ের মধ্যেও আমার সামনের চেয়ারটা কিন্তু খালিই ছিল। আমার গল্প শেষ হলো। অরিন্দম কিছু বলল না, চুপ করে বসে রইল। আমার হাত দেখার কথা ওর মনেই পড়ল না, আমারও না। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।